আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিলের রানী গল্পের 5 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। মেয়েটা এসেছে, কই দেখবি ওর জন্য কি করা যায়। না হয় ঈদের কিছু শপিং করে দে, তা না করে ঘরে বসে বসে ঝগড়া করছিস। রিমন হিয়ার দিকে তাকিয়ে বলল, শপিংয়ে যাবি? হিয়া মুখে হাসি ফুটিয়ে বলল, যাব। রিমন হেসে বলল, ঠিক আছে, সন্ধ্যায় পরে নিয়ে যাব। সত্যি? এই মিনিট 15 পর শ্রাবণের গাড়িটা রিমনের বাড়িতে এসে থামে। রিমন শ্রাবণকে ভিতরে আনলো। রিনা বেগম উঠে দাঁড়িয়ে শ্রাবণের সাথে কথা বললেন। হিয়া তো এই মুহূর্তে শ্রাবণকে দেখে শট খেলো। গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। মনে মনে কি যে খুশি বলার বাহিরে। শ্রাবণ যখন ওর অনুপস্থিতি টের পেয়ে চলে এসেছে, এর মানে সত্যিকারের ভালোবাসে। হিয়া এই খুশি খুশি লাগছে। শ্রাবণকে ওদের সাথে কথা বলতে দেখি মুচকি হেসে উঠল, যা শ্রাবণের চোখের আড়াল হলো না। রিনা বেগম শ্রাবণকে মস্করা করে বললেন, হঠাৎ বড়লোক মানুষের আগমন। শ্রাবণ হেসে বলল, আন্টির যে কথা, আমার যে আপনারা কি কোনো অংশে কম? আর আপনার কি পর মনে করেন? না বাবা, পর মনে করব কেন? তুমিও আমার ছেলের মতোই। বসো বসো। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ মারল। হিয়া যেন ধ্যান থেকে বের হলো। সাথে সাথে রিমনের দিকে তাকালো। শ্রাবণ রিমনের মাকে হিয়াকে দেখিয়ে বলল, আন্টি, এই মেয়েকে? ও আমার বোনের মেয়ে। শ্রাবণ রিমনের সাথে টুকটাক কথা বলতে শুরু করলো। রিনা বেগম বললেন, তাহলে তোমরা কথা বলো, আমি ভিতরে যাচ্ছি। রিনা বেগমের সাথে সাথে হিয়াও চলে যেতে নিল। রিমন ওকে ডেকে বলল, হিয়া তুই থাক না, আমাদের সাথে কথা বল। হিয়া জোরপূর্বক একটু দূরে দাঁড়িয়েই রইল। শ্রাবণ উঠে দাঁড়িয়ে হিয়ার দিকে এগিয়ে এলো। হিয়া অন্যদিকে তাকিয়েই রইল। শ্রাবণ হিয়ার মুখ পানে তাকিয়ে বাঁকা হেসে বলল, এত সাহস কোথা থেকে পেলি বউজান? হিয়া আমতা আমতা করে বলল, কিসের সাহস? এই যে জামাইকে না জানিয়ে চলে এলে এখানে। আমি অনুমতি দিয়েছি কি? মানে কি সব ফালতু কথা বলছেন? শ্রাবণ মুহূর্তেই কাট কারাই বলাই উঠল, তোমার কৈফত দেওয়ার জন্য আসেনি, শুধু অ্যালার্ট করতে এসেছি। বিকেলের মধ্যে বাড়ি চলে যাবে, না হলে আমার থেকে খারাপ লোক দুনিয়ায় একটাও দেখবে না। হিয়া বলল, আমি যাব না। কেন যাবে না? তোমাকে যেতে বলছি মানে তুমি যাবে। এর বাহিরে কোনো কথা শুনতে চাচ্ছি না। হয় এখন আমার সাথে চলো, না হয় বিকেলে আগে চলে এসো। হিয়া কোনো কথা না বলে ভিতরে একটা রুমে চলে গেল। শ্রাবণ রিমনের থেকে বিদায় নিয়ে চলে গেল। বিকেলের দিকে হিয়া বাসায় চলে এলো। নিচতলা কাব্যর সাথে দেখা হয় ওর। কাব্য জিজ্ঞাসা করে, আপু কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, খালামনির বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে চলে এলাম। ও এত তাড়াতাড়ি? এর মাঝে শ্রাবণ আর বাড়ি ফিরে আসেনি। কাব্য নিচতলা থেকে নিজের ফ্ল্যাটে আসে। তখনই কাজের আন্টি রান্না করতে আসে, সাথে হিয়াও আসে। হিয়া ড্রয়িং রুমে ঢুকে কাব্যকে বলল, ভাইয়া তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না আপু, কোনো অসুবিধা হচ্ছে না। হিয়া এসে শ্রাবণকে দেখে কিন্তু বাহানা দিল অন্যটা। কাব্য বুঝতে পারলো হিয়ার চোখ কি খুঁজছে। হিয়া কথা বলতে বলতে ভিতরের রুমগুলোতে উকি দিল। শ্রাবণকে দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল। কাব্য ফোন আয়নার বাহানা দিয়ে রুমে এসে শ্রাবণকে কল দিল। হ্যালো ভাইয়া, সন্ধ্যায় কি খাবে? আন্টি জিজ্ঞাসা করছে। শ্রাবণের যেন পাগল পাগল লাগছে। সকাল থেকে রাগ উঠে যাচ্ছে, কোনো জায়গা থেকে রাগ ছাড়া ফিরে আসছে না। এখন আবার কাব্য। শ্রাবণের কাব্যর সাথে এখন অন্তত রাগ দেখাতে চাচ্ছে না। নিজেকে অনেকটা স্বাভাবিক করে বলল, তুই যা খাবি তাই বল, আমিও তাই খাবো। আমি কি খাবো সেটাই তো ভেবে পাচ্ছি না, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। তোর পছন্দ হয় তুই রান্না করতে বল, দরকার হলে ইউটিউব দেখে বল কি খাবি। কাব্য তজব বনে গেল ভাইয়ের কথা শুনে। সাথে সাথে বলল, ভাইয়া হিয়া আপু এসে তোমাকে খুঁজছে। শ্রাবণ চট করে বলল, ওকে ওইখানে বসতে বল, আমি আসছি। শ্রাবণ ড্রাইভারকে বলল তাড়াতাড়ি ড্রাইভ করতে। কাব্য হিয়াকে বসতে বলল। হিয়া পট করে বসে পড়ল, ওইটাই চাইছিল। এদিকে আবার কাজের মহিলা রান্না করছে। কাব্য এই সেই কথা বলতে বলতে হিয়াকে বসিয়ে রাখে। হিয়া চলে যেতে আসেনি, শ্রাবণের সাথে দেখা করেই যাবে। ওর চোখ দুটো চাতক পাখির মতো ন্যায় শ্রাবণকে খুঁজছে। শ্রাবণ ফ্ল্যাটে এলো। হিয়া শ্রাবণকে দেখে উঠে দাঁড়ালো। কেমন যেন ভয় ভয় লাগছে হিয়ার। ফ্ল্যাট থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নিলে শ্রাবণ ইশারা করে বসতে বলে নিজের রুমে চলে গেল। হিয়া বসলো না, চলে গেল। কাব্বা এগিয়ে গিয়ে বলল, আপু চলে যাচ্ছ কেন? আবার আসবো। হিয়া মনে অন্যরকম অনুভূতির জন্ম নিচ্ছে। শ্রাবণকে দেখেও ইচ্ছে করছে, আবার শ্রাবণের সামনে গিয়ে দাঁড়াতেও ভয় লাগছে। শ্রাবণ নিজের রুম থেকে বেরিয়ে এসে হিয়াকে দেখতে না পেয়ে রাগের টেবিলে জুড়ে লাথি মারল। শালারা, আজকে এমন কিছু হচ্ছে যার জন্য শ্রাবণের রাগ বাড়ছে, বই কমছে না। শ্রাবণ তৎক্ষণাৎ কিচেনের দিকে এগিয়ে গিয়ে কাজের মহিলাকে বলল, আন্টি ওই হিয়া নামের মেয়েটাকে একটু ডেকে আনুন তো, বলুন যে বাসায় ভাড়া রেডি করে রেখেছে, যদি একটু এসে নিয়ে যায়। কাজের মহিলা সম্মতি জানিয়ে চলে গেল। হিয়া নিজের
নিজের ফ্ল্যাটে ঢুকতেও পারেনি। এর আগে কাজের মহিলার ডাক পাঠায়। হিয়া আবারও উপরে আসে। এই ফাঁকে যদি শ্রাবণকে একটু দেখতে পায়। শ্রাবণ নিজের রুমে ঢুকলো। হিয়া এলে কাব্য ওকে রুম থেকে যেতে বলে। হিয়া রুমে যেতেই শ্রাবণ বসতে বলল। হিয়া ঘাবড়ে গিয়ে বলল, আমি বাহিরে যাব। শ্রাবণের মেজাজ তক্ষণে উঠে গেল। সকাল থেকে কি হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না। এই যে একটু মেয়েটাকে দেখবে তবুও সে নাকি চলে যাবে। শ্রাবণ এগিয়ে এসে বসলো। কোথায় যাবে? চলে যাবেও? শ্রাবণ থতমত গলায় বলল, চলে যাবে? একটু থাকো, কথা বলো আমার সাথে, পরে বলবো, এখন যাই। শ্রাবণ ধমক দিয়ে বলল, চুপচাপ এখানে বসো, না হয় এমন থাপ্পড় দেবো কানে শুনতে পারবে না। হিয়া চুপচাপ বসেই রইল। কতক্ষণত ভেবে একটা প্রশ্ন করলো, আচ্ছা আপনি কি করেন? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি আবার কি করব? মার্ডার করি। 20টার মতো মামলা আছে আমার নামে। শ্রাবণের শেষের কথাটা এমনভাবে বলেছে যে কোনো শুনলেই বিশ্বাস করবে। হিয়া ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি চলে যাই? হ্যাঁ। কেন? বসো। না, আবার আসবো। বসতে বলছি তো বসো। আমি মিথ্যা বলছি। পরে আসবো। পরে আসবে? হিয়া বলতেই দেরি, কিন্তু শ্রাবণের থাপ্পড় মারতে দেরি হলো না। মেয়েটাকে সোজাভাবে বললেই তেড়ে বেড়ে করে। একে কঠিনভাবে ভালোবাসতে বোঝাতে হবে। হিয়া গালে হাত দিয়ে ড্যাব ড্যাব চোখে তাকিয়েই রইল। শ্রাবণের হাতে থাপ্পড়কে হিয়া ড্যাব ড্যাব করে তাকিয়েছে। হিয়ার চাউনি দেখে শ্রাবণের মনেও হচ্ছে অনেক বড় কিছু করে ফেলেছে। তবুও দমে গেল না। কড়া গলায় বলল, আমার সাথে এত জেদ করা যাবে না তোমার। হিয়া তখনও স্টাইবের মতো দাঁড়িয়ে আছে। শ্রাবণ হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়ার গাল থেকে ওর হাত সরিয়ে নিজের হাত ছুঁয়ে ফেলে মুলাম কণ্ঠে বলল, বৌজান খুব লেগেছে তাই না? হিয়া কেঁদে দিল। এই প্রথম মনে হয় ওর গালে কেউ থাপ্পড় মারল। শ্রাবণ হিয়ার মুখে হাত চাপিয়ে বলে উঠল, এই মেয়ে কাঁদছো কেন? জোরে মেরেছে নাকি? বোকা মেয়ে কোথাকার। হিয়া কান্না থামিয়ে বলল, আমি আপনাকে ভালো ভাবতাম, আর আপনি আমায় থাপ্পড় মারলেন। জেদ করলে বললেই তো মারলাম। হিয়া নাক টেনে বলল, আমাকে কেউ এভাবে কোনোদিন মারেনি, আর আপনি আমাকে মারলেন। আরেকবার ভালো করে বলতেন, থাকবো না আমি? শ্রাবণ গলার কণ্ঠ ভারী করে বলল, আবার কই জিদ নিয়ে পড়ে থাকলে আরেকটা থাপ্পড় খাবে? চুপসে বসো। হিয়া গালে হাত দিয়ে বসলো। শ্রাবণ এগিয়ে এসে ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে এসে হিয়ার সামনে ধরল। হিয়া জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো। শ্রাবণের বলল, বাসা ভাড়ার টাকা লাগবে না। কেন লাগবে না? হিয়া মুখ ঘুরিয়ে বলল, নেব না। যার বাসা তাকে দিয়েছেন। শ্রাবণ ব্রু কুচকে নিয়ে বলল, শুরুতে বলেছিলে এই বাসা তোমার, তাহলে এখন আবার নতুন মালিক এলো কোন থেকে? আশ্চর্য তো। শ্রাবণ হিয়ার হাতে টাকাগুলো দিয়ে দিল আর রসিকতা করে বলল, জামাই বলো বাসা ভাড়া নেবে না। তাই তো হবে না, অন্য কাউকে দিলে তো ঠিকই টাকা দিত। হিয়ার টাকাগুলো নিয়ে দাঁড়িয়ে বলল, ঠিক আছে নিলাম, এখন চলে গেলাম। শ্রাবণ স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে যাও। হিয়া শ্রাবণের থেকে সম্মতি পেয়ে তবুও বলল, চলে গেলাম কিন্তু। ঠিক আছে যাও। যাবো? যাও। হিয়া রুমের দরজার দিকে যেতে যেতে ভরাট কণ্ঠে বলল, আমি কিন্তু 3বার জিজ্ঞাসা করেছি যাব নাকি। আপনি যেতে বলেছেন তাই যাচ্ছি। এরপরে কিন্তু থাপ্পড় মারতে পারবেন না। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, তুমি যদি আরেকবার জিজ্ঞাসা করছো তাহলে সত্যি সত্যি থাপ্পড় মারবো। হিয়া কোনো কথা না বলে দ্রুত চলে গেল। শ্রাবণ ওর যাওয়ার পানে তাকিয়ে হেসে উঠল। অনেকক্ষণ ধরে হাসি চেপিয়েছিল। একটা থাপ্পড় খেয়ে মেয়েটা বেশ কাবু হয়ে গিয়েছে। শ্রাবণ যদি জানতো ওকে কাবু করার জন্য এমন একটা থাপ্পড় দরকার ছিল, তাহলে অনেক আগেই মারত। হিয়া ফ্ল্যাটে এসে নিজের রুমে চলে যায়। হাতে টাকাগুলো গুনে গুনে দেখলো। ও যে 10,000 টাকা বেশি চেয়েছিল শ্রাবণ তাই দিয়েছে। হিয়ার টাকাগুলো আলাদা করে রাখলো। টাকাও নেবে না, কেমন ইতিবস্তু লাগছে। হিয়া 10,000 টাকা আলাদা করে বাকি টাকাগুলো নিয়ে রুম থেকে বের হলো। হামিদ শিকদারের রুমে এসে এলো। হামিদ শিকদার বই কিছু একটা পড়ছিলেন। হিয়াকে দেখে সাথে সাথে হিয়ার মুখ পানে তাকালেন। থাপ্পড় খাওয়ার কারণে হিয়ার গাল লাল হয়ে আছে, যা হামিদ শিকদারের চোখের আড়াল হলো না। তিনি বই চাপিয়ে বললেন, কি ব্যাপার, আমার আম্মুটার মুখটা লাল হয়ে আছে কেন? হিয়া আমতা আমতা করে বলল, কই লাল হয়ে আছে? এই যে আমি দেখতে পাচ্ছি। হিয়া হেসে হেসে বলল, কি বলো তো, ছাদে গিয়েছিলাম সেখানে একটা গাছের সাথে লেগে এমন লাল হয়ে গিয়েছে, আর তার উপরে একটু চুলকিয়েছিলাম। ও, আমি আরো ভাবলাম তোমার আম্মু ধরে মারছিল নাকি। যাই হোক বসো। হিয়া টাকাগুলো এগিয়ে দিয়ে বলল, বাবা ওই টাকাগুলো ওই অপরের ভাড়াটিয়ে দিয়েছে। হামিদ শিকদার কপালে ভাঁজ ফেলে বললেন, এত আগে ভাড়া কত বলেছিলে?
45,000 টাকা। শুনেছ? বাবা, গুনে নিয়েছি। হামিদ শিকদার টাকাগুলো নিয়ে বললেন, ভাড়া নিয়ে কোনো গোলমাল পাকায়নি তো? আগের বার তো গোলমাল বাঁধিয়েছিল। হিয়া মাথা ভাবনায় নাড়াতে নাড়াতে জোর গলায় বলল, বাবা, কোনো গোলমাল পাকায়নি। আগের বার তো শয়তান করে ভাড়া বেশি চেয়েছিলাম, এবার ওদের কাছে বেশি চাইনি। আর আমাকে বিশ্বাস হয় না? না না, তা বলিনি। বিশ্বাস হবে না কেন? আমি তোমাকে সবচেয়ে বিশ্বাস করি। তোমাকে এতটা বিশ্বাস করি যে তোমার আম্মুকেও অতটা বিশ্বাস করি না। হিয়া হামিদ শিকদারের পাশে বসে বইটা নিয়ে বলল, থ্যাংক ইউ বাবা, বিশ্বাস করার জন্য। আর কি করতেছিলে এখন? হামিদ শিকদার গম্ভীর শ্বাস ছেড়ে বললেন, কি আর করব, লাইলিদের যা কাজ থাকে। হিয়া হেসে হেসে বলল, ভালো করে কাজ করো। শেষে যদি আমি কোনোদিন আসি হই, আমাকে কিন্তু ছাড় দিতে হবে। হামিদ শিকদার শশীর শ্বাস ফেলে মেয়ের মাথায় হাত রেখে বললেন, কোনোদিন আমি আসামি হবে না, আর আর এমন দিন আসবেও না ইনশাল্লাহ। হিয়া ভাবুক গলায় বলল, হতেও তো পারে, তবে তোমাকে কিন্তু ছাড়তে হবে। ঠিক আছে, ছাড়বো। পাগলি মেয়ে কোথাকার। এখন যাও, পড়তে বসো। আচ্ছা। সন্ধ্যায় ইফতারের পরে হিয়া ড্রয়িং রুম থেকে নিজের রুমে এসে পড়তে বসে ঠিকই, কিন্তু তার মন হয় শ্রাবণের কাছেই রয়েছে। হিয়া শ্রাবণের কথা ভাবতে ভাবতে মুচকি হাসলো। পরক্ষণে থাপ্পড়টা মনে পড়লো। সাথে সাথে শ্রাবণকে বকতে শুরু করলো। হিয়া সেই 10,000 টাকা একটা খামে ভরে রাখলো। এইটা দিয়ে দিবে শ্রাবণকে, কিন্তু শ্রাবণকে দিলে বেশিরভাগ ও নেবে না। আর যদি থাপ্পড় মারে, এই ভয়টাও হিয়ার আছে। তাই একটা কাব্যকে দিয়ে পাঠাবে হিয়া। তবে এই সময় কাব্যকে পাবে কি করে? ভাবতে ভাবতে হিয়া শ্রাবণকে মেসেজ দিল, এই যে আপনি কি অ্যাক্টিভ আছেন? শ্রাবণ মেসেজটা মিনিট 5 পরে দেখলো। ভাবলো, এইটা কোনো মেসেজ হলো? ভালো করে বলা যেত না? না চিনে না ঠিক জামাইজান বলতে পেরেছিল, আর চিনেও জামাইজান বলছে না। শ্রাবণ ফ্রুশ করে শ্বাস ফেলে মেসেজ লিখলো, এইভাবে মেসেজ দেয়? সেই দিন তো না জেনেই জামাই বলে ডেকেছিলে, আর এখন আমি এই যে হারিয়ে গেলাম। এবারের মতো মাফ করে দিলাম। এরপর যদি এমন করে মেসেজ দাও, তাহলে আবারও তোমার তুলতুলে গালে থাপ্পড় দিয়ে দুবার ভাববো না। হিয়া মেসেজ সেন্ড করে বাকরন্দ। এই তো সোজা চিট দিচ্ছে। এই কথার কোনো উত্তর দিল না। লেখলো, আপনার ভাই কোথায়? কেন, কি দরকার? ওকে বলুন একটু নিচে আসতে। কেন? একটু দরকার। আমাকে বলা যাবে না নাকি? ওকেই বলবো। ঠিক আছে। শ্রাবণ কাব্যকে ডাক দিল। কাব্য শ্রাবণের সামনে এসে বলল, কি হয়েছে বলো? একটু নিচে যাই তো ভাই। হিয়া তোকে কি যেন বলবে। আমাকে? ঠিক আছে, যাচ্ছে। কাব্য দোতলায় আসে। হিয়া মেন গেট খুলে কাব্যকে সেই খামটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া, এটা শ্রাবণ ভাইয়াকে দিয়ে দিও। কি আছে এতে? হিয়া পট করে বলল, তোমার বড় ভাইয়ের জন্য একটা চিঠি। কাব্য খুশি হয়ে খামটা নিয়ে উপরে চলে আসে। শ্রাবণ তখন পানি খাচ্ছিল। কাব্যকে দেখে বলল, কি রে, কি বললো ও? ভাইয়া, আপু তোমার জন্য একটা চিঠি পাঠিয়েছে। শ্রাবণ কথাটা শোনা মাত্রই খামটা খুলে দেখলো টাকাগুলো উল্টে পাল্টে দেখলো, কিন্তু কোথাও চিঠি পেল না। শ্রাবণ টাকাগুলো কাব্যের হাতে দিয়ে বলল, দেখো তো কোথায় চিঠি? কাব্য টাকাগুলো দেখে বলে উঠল, ভাইয়া, নেই তো। শ্রাবণ রাগে দাঁত চেপে বলল, বুঝতে পেরেছি, ও টাকাগুলো এই ফিলিয়ে দিয়েছে আর বলেছে চিঠি দিয়েছে। আমার শুধু এই ফ্রেটে আনতে পারলে হয়। দেখিস কি করি। সাবিহা চৌধুরী গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে আছেন শ্রাবণকে নিয়ে। ছেলেটা কোথায় থাকছে আর ও আল্লাহ ভালো জানে। আবার রিয়ার সাথে বিয়ে ঠিক করার কথাও রাজি না। এদিকে রিয়ার মা বাবাও কথা দিয়েছে। তৌকির চৌধুরীতে এসে বসলেন। সাবিহা চৌধুরী বললেন, শ্রাবণ কি অন্য কাউকে পছন্দ করে? কে জানে তো। তার মনে হয় না কাউকে পছন্দ করে। হঠাৎ এই কথা? ও যখন কাউকে পছন্দ করে না, তাহলে রিয়াকে বিয়ে করতে সমস্যা কি? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা করে লাইক দিয়ে দিবেন। তো পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।